দীপ্র কিংবা কুহু দুজনের মনের ভেতর একটা কথাই চলছিল, রাত্রি পালিয়েছে, আর পালিয়েছে অরণ্যর সাথে। কিন্তু ওদের ধারণা ভুল হল। ওরা রাত্রিকে খুঁজতে বের হতেই খেয়াল করল মেয়েটি বসে আছে শান্তভাবে কুহুর বাগানে। ওকে দেখে একে অপরের মুখের দিকে চাইল দীপ্র কুহু, তারপর এগিয়ে গেল। রাত্রিপু, রাত্রি চাইল, সাধারণ তার দৃষ্টি। কুহু ওর কাছে এসে বসল। তুমি এখানে কি করছো? তোমার সারা বাড়ি খুঁজে খুঁজে শেষ আমি, আর তুমি কিনা এখানে এসে বসেছো, অথচ তুই কি কুহু? কুহু মনে মনে ভাবল, পালানোর বিষয়টা বলতে গিয়ে আটকাল ও। রাত্রি হাসল। দীপ্র কোনো কথা বলেনি তখনও। এত রাতে এখানে একা বসে আছিস কেন? সদর দরজা অবধি খোলা। আমি তো কাছেই বসা, সমস্যা হওয়ার তো কথা না। তাই বলে এইভাবে বেরিয়ে আসবি এত রাতে? কুহু বাদে অন্য কেউ তোকে খুঁজলে তো তখন নানান কথা উঠে যেত। রাত্রি জবাব দিল না। দীপ্রও আর বকল না, তবে কঠোরভাবেই বলল, চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। চিন্তা কেন? চিন্তা হবে না, বাড়ির মেয়ে বাড়িতে নেই। তবে তবে কি দীপ্ত ভাই, পালিয়ে গিয়েছো ভেবেছো? ওর মুখের কথা কেড়ে নেওয়া হলো। দীপ্র মৌনই রইল। রাত্রি হেসে ফেলল। কুহু চাইল দীপ্রর দিকে। কুহু মনে মনে ভাবল, রাত্রিকে কেমন যেন লাগছে। মেয়েটির কি মাথা ঠিক আছে? রাত্রিকে না পেয়ে আরও বেশি চিন্তা হওয়ার কারণ, অরণ্য এক কাজের বাহানায় রাতের খাবার খেয়েই বাড়ি ছেড়েছে। সেই জন্যই মূলত চিন্তাটা বেশি লাগছিল। দীপ্র নিজের ঘরে যেতে যেতে কুহুকে ইশারা করল আজ যেন রাত্রির সাথে থাকে। কুহুও ইশারায় বোঝাল সে থাকবে। করিডোর পেরিয়ে রাত্রির রুমের সামনে আসতেই রাত্রি হাসল। হাসো কেন? তুইও ভেবেছিস আমি পালিয়েছি? কুহু মিথ্যে বলল না, মাথা নাড়ল। রাত্রি ওর গাল ছুঁয়ে দিল। পালালে খুশি হতি? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কুহুর ভেতরটা কেমন করে উঠল। কুহু মনে মনে ভাবল, একটা সময় ও চাইত রাত্রি আর অরণ্যর সব ঠিকঠাক হোক, কিন্তু এখন কুহু চেয়েও সেটা চাইতে পারছে না। সহসাই কুহুর খেয়াল হল, রাত্রির তো জ্বর। ও গাল ছুঁয়ে রেখেছে। হাতের তালু থেকে তাপমাত্রা গালে অনুভব হচ্ছে। তোমার জ্বর তো কমেনি রাত্রিপু, দেখি তো। কপাল ছুঁয়ে দেখল কুহু। রাত্রির শরীরের তাপমাত্রা অনেকটা বেশি। কুহুর খুব মন খারাপ লাগছে। বুঝেছি, জ্বরের ঘোরে বাইরে চলে গিয়েছো। না, আমি ঠিক আছি, এমনি গিয়েছি, ভালো লাগছিল না। এটা জ্বরেরই প্রভাব। কে জানে, তুই আমার সাথে থাকবি? হ্যাঁ, সমস্যা হবে? আরে, আমার কিসের সমস্যা? থাকলে বরং ভালো। আয় তাহলে। রাত্রি আর কুহু লক খুলে কক্ষে প্রবেশ করল। যেতে যেতে রাত্রি খেয়াল করল আয়নার ঘরের আলো জ্বলছে। একটা লম্বা ঘুমের পর রাত্রির জ্বর নেমে গেল। সকালে নাশতা মিস হয়েছে। বাড়িতে তখনও কাজ চলছে। সবাই এত ব্যস্ত। কুহু আগেই উঠে গিয়েছে। প্রোগ্রামে থাকতে ইচ্ছে করছে না বাহানা দিয়ে কুহু আজ ভার্সিটিও গিয়েছে। এদিকে সবথেকে হায় হতাশ লাগছে কণার। ওর অসহ্য লাগছে। ও বসে আছে বসার ঘরে। রাত্রি এক কাপ চা হাতে ফিরল। মন খারাপ? হুম, কেন? এমনি। এমনি তো না, কারণ তো আছে। আছে একটা। কি? আয়নাপুরে এই আয়োজন ভালো লাগছে না। ওর কথার বিপরীতে কিছু বলার পূর্বেই রাত্রির ফোনখানা বেজে উঠল। স্ক্রিনে ভাসল রাগিবের নাম। রিসিভ করছো না কেন? একটা ধ্যানের মতন লাগছিল রাত্রির। কণার কথায় ধ্যান ফিরল রাত্রি। রাত্রি মনে মনে ভাবল, ও হয়তো চাইছিল না রিসিভ করতে, তবে কণা থাকায় রিসিভ করল। থ্যাঙ্কস গড। কেন? এই যে কল ধরলে, না ধরলে তোমার ওই বিচ্ছু বোনটাকে জ্বালাতে হতো। ওটা তো ভীষণ দুষ্টু। কথাটা শুনতে পেল কণা। ও ফোঁস করে উঠল। এই, আপনি কি বললেন? আমি বিচ্ছু? ওরে বাপরে, তুমি তোমার বোনের পাশেই বসে নাকি? হ্যাঁ, বর্ষা। আপনি একটা দুষ্টুও বললেন। এসবের মানে হয় না, আমি ভদ্র বাচ্চা। দারুণ ভদ্র, সেই জন্যই তো। রাগী পুরো কথাটা বলল না, আটকে গেল। কণা আরও কতক্ষণ ফোঁস করে উঠে গেল। ওর ভালো লাগে না। চোখের সামনে আয়নাপুর জন্মদিনের এই আয়োজন। আজ কুঞ্জটাও আয়নার পেছন পেছন ঘুরঘুর করছে। ভালো লাগে না কিছু। সায়েরকে চেয়েও সরানো যায় না। তাই কুহু চেষ্টাটা আর করে না। তবে সায়ের চেষ্টা করে বন্ধুত্বটা আগের মতন করতে। কুহু অবশ্য সাড়া দেয় না। লাবিবা, সায়ের আর কুহু ক্লাস শেষ করে বের হচ্ছিল। গন্তব্য ভার্সিটির পাশে নতুন এক রেস্টুরেন্ট হয়েছে, সেখানে খাওয়া দাওয়া করা।
এরই মধ্যে কুহুর ফোনটা বাজল। দীপ্রর নাম্বার। ও রিসিভ হলো। হ্যালো, কোথায় তুই? আমি তো বের হলাম মাত্র। কেন? পার্কিংয়ের দিকে তাকা। পার্কিং এ? বলতে বলতে কুহুর চোখ গেল বাঁ পাশে দাঁড়িয়ে থাকা বড় গাড়িটার দিকে। সেখানে দীপ্র বসে আছেন। চলে আয়। আমি? তুই। আমি তো তোকে নিতেই তো এসেছি, আসবি না? কুহু কি বলবে বুঝল না। এদিকে লাবিবার সায়ের তাকিয়ে। কুহু ফোঁস করে দম ফেলে। কল কেটে তাকায় লাবিবার দিকে। কি? চল যাই। আসলে দোস্ত, কোনো সমস্যা কুহু? সায়ের দিকে মুখ কালো করে তাকালো ও। এতে আর দ্বিতীয়বার কিছু বলতে পারল না সায়ের। লাবিবা কুহুর বাহু স্পর্শ করে বলল, কি রে, যাবি না? দীপ্রভাই এসেছেন। বলে ইশারা করল কুহু। দীপ্র এবার গাড়ি থেকে নেমে এসেছে। সাদা রঙের উপর কালো রং দিয়ে ডিজাইন করা একটি শার্ট পরা, ফর্সা ত্বক আর গাল জুড়ে ছোট করে রাখা রোমরাজি। কুহু মনে মনে ভাবল, সুন্দর পুরুষকে আজ সুন্দর লাগছে। লাবিবা অদ্ভুতভাবে হাসতেই কুহু চোখ পাকালো। অদ্ভুত এসব কিছু না ভাই, তুই বেশি বেশি। আমি বেশি বেশি কোনোদিন দেখবো বিবাহ করে বাচ্চা কাচ্চা। লাবিবা, তুই একটা ধুর। আমি আসছি, পরে যাব একদিন। ওকে, কোনো ব্যাপার না। বলে সামনের দিকে যেতেই সায়ের বলে উঠল, আরে ও কোথায় যায়? ওর দেওয়ানের কাছে। মানে? আরে ওর কাজিন এসেছে। সায়ের এবার সে পথে যায়। দেখতে পায় কুহু গিয়ে দাঁড়িয়েছে দীপ্র পাশে। লম্বাটে দীপ্রর দৃষ্টি কুহুর দিকে, আর কুহুর দৃষ্টি নামানো। দৃশ্যটি সাধারণ হলেও সায়েরের ভেতরটা কেমন করে উঠল। সায়ের মনে মনে ভাবল, কুহু তো বিয়েটা করতে চায়নি, বিয়েটা হয়ওনি। তবে এখন কেন গল্প অন্যদিকে যাচ্ছে? দীপ্রর শরীর থেকে দারুণ এক ঘ্রাণ নাকে এসে লাগছে। লুকিং গ্লাসে কুহুকে একাধিকবার দেখল দীপ্র। তারপর শুধালো, আজ ভার্সিটি আসতেই হলো? একটু কাজ ছিল। অনেক গুরুত্বপূর্ণ? কিছুটা। সব কেমন চলছে? ঠিকঠাক। আর সায়ের? এ কথায় কুহু থম ধরে রইল। দীপ্র সামনের দিকে দৃষ্টি রেখে বলল, ও তোকে বিরক্ত করে? না, তবে? কিছু না তো। তোকে তো পছন্দ করে, অথচ তুই বলছিস ওর সঙ্গ তোকে বিরক্ত করে না। আপনাকেও তো আয়নাপু পছন্দ করে, আপনিও তো তার সঙ্গ বিরক্ত বোধ করেন না। দীপ্র বুঝল কুহু বেশ ভালোই একটা প্যাঁচ দিয়েছে। দীপ্র মনে মনে ভাবল, ওর কেন যেন ভালো লাগল। ও হাসতেই কুহুর অস্বস্তি হল। হাসছেন কেন? তুই চাচ্ছিস আয়ানার সঙ্গ আমি বিরক্ত বোধ করি? আজব, আমি কেন চাইবো? সেটাও ঠিক, কেন চাইবি? বলে মুখটা শুকবো করে রাখল ও। দীপ্র ওর দিকে একবার চাইল, তারপর আবারও বলল। লাবিবা কি ইশারা করছিল? চোখ দুটো মুদিত করল কুহু। কুহু মনে মনে ভাবল, দীপ্র ভাই এটাও খেয়াল করেছেন। ও কথা কাটাতে বলল, কিছু না, ওসব আপনি বুঝবেন না। আমি বুঝবো না? কথা কাটাতে যাচ্ছিস? উফ, কথা কেন কাটাবো না? আপনিও না। আমি কি? জানি না। আবারও হাসল দীপ্র। দীপ্র মনে মনে ভাবল, কুহুকে বিভ্রান্ত করতে ওর ভালো লাগছে। ও এক পলক নজর ফেরাল লুকিং গ্লাসের দিকে। দীপ্র মনে মনে ভাবল, কুহুর এই বিভ্রান্ত, কিছুটা লাজুক মুখশ্রী দারুণভাবে আকর্ষণ করছে। ছুটে আসায় কুহুকে বড়ই ক্লান্ত দেখালো। ওর পরনে সুন্দর একখানা কামিজ। সাধারণ হলেও মেয়েটিকে বেশ মানিয়েছে পোশাকে। হালকা সাজগোজও দেখা যাচ্ছে। দীপ্র ওর দিকে চেয়ে খানিকটা বিস্ময় হয়ে পড়েছিল। এবার তা কাটিয়ে বলল, কুহু, বিভ্রান্ত ভয়ার্ত মেয়েটির মুখশ্রী। এগিয়ে এলো পুরুষটা। হাতখানা বাড়িয়ে দিয়েও দিল না। কুহুর দুটো চোখ প্রায় ছলছল। কুহু, কাঁদছিস কেন? রাত্রিপুকে পাচ্ছি না। ফোঁস করে দম ফেলল দীপ্র। ওর এমন মুখশ্রী দেখে অনেকটা ভয় পেয়েছিল সে। এবার হেসে বলল, এই ব্যাপার, পেয়ে যাবি, এর জন্য কান্নাকাটি করতে হবে? না, কোথাও পাচ্ছি না। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, তখনকার মতন। আছে কোথাও? কুহু কি আসলেই ভয় পাচ্ছে? ওর মন মানছে না। ওর হৃদয়ে ভীষণ ভয় এসে চেপে ধরেছে। বারবার মনটা কেমন করছে। কুহু মনে মনে ভাবল, রাত্রিপুকে আজকাল ভীষণ অস্বাভাবিক লাগে। তাই আবারও না খুঁজে পেয়ে বুকটা কেমন করে উঠেছে। সেই জন্যই কিনা কোনো কিছু না ভেবেই ছুটে এলো। দীপ্রর কাছে কেন ছুটে এসেছে এই ব্যাখ্যাটা কুহু নিজেও জানে না। তবে মনে হয়
মনে হয় সব সমস্যার সমাধান দীপ্র ভাইয়ের কাছেই আছে। দীপ্র এবার হাতখানা বাড়িয়ে দিল। কুহু চাইল। ইশারায় দীপ্র ওর হাতখানা ছুঁতে বলল। কুহুও ভদ্রমেয়ের মতন দীপ্র ভাইয়ের হাতখানা স্পর্শ করল। মানুষটা স্পর্শে আলাদা শক্তি আছে। কুহু কেমন বোধ ফিরে পেল। তাকা আমার দিকে। ও তাকালো দীপ্রর চোখ দুটোয়। গভীর এই দুটো চোখ আজকাল কুহুকে মুগ্ধ করে টানে কাছাকাছি। তবে একটা বাধাও খেয়াল হয়। ও নজর ফেরাল। দীপ্র বোধহয় বিরক্ত হল। মুখ দিয়ে উহু উচ্চারণ করতেই আবারও চাইল কুহু। গুড। কুহু কিছু বলল না, তবে অনুভব করল দীপ্রর হাতের বাঁধন গাঢ় হচ্ছে, যেন ভরসা দিচ্ছে। একটা কথা মনে রাখবি, যাই হয়ে যাক নিজেকে শক্ত রাখতে হবে। কুহু আসলেই বুঝল না কি হবে, কি হওয়া উচিত আসলে। কুহু মনে মনে ভাবল, দীপ্রভাই কি কোনো ইঙ্গিত দিল? ও জানল না, বুঝল না। ওকে সাথে নিয়ে নিচে নেমে এলো দীপ্র। মিউজিকের আওয়াজ তখন বাড়িটাকে আলিঙ্গন করে নিয়েছে। কোনো এক ব্র্যান্ডও এসেছে। আশেপাশের অনেক বাচ্চারাই ছুটে এসেছে বিনা দাওয়াতেই। তবে তাদের প্রতি স্বাভাবিক আচরণই করছে দেওয়ানরা। এটাই তাদের ঐতিহ্য। কুহু আর দীপ্রকে একসঙ্গে নামতে দেখেই আবিদার মনটা কেমন করে উঠল। তিনি স্বামীর পানে চাইলেন। ভদ্রলোক নিজেও গম্ভীর হলেন। দীপ্র, আয় আয়। অতি উল্লাস নিয়ে দীপ্রর দিকে আগালেন আনোয়ার। দীপ্র চাচার আচরণ খেয়াল করল, তবে মুখের স্বাভাবিকতা ধরেই রাখল। তোর জন্যই অপেক্ষায় ছিলাম। দবিরও উপস্থিত ছিলেন। ভাইয়ের আচরণ তার মনের ভেতর একটা দাবানল তৈরি করেছে। দবির মনে মনে ভাবলেন, তিনি আজ করেছিলেন আজ কোনো এক ঘটনা ঘটবে। এরই মধ্যে রাত্রি শ্বশুরবাড়ি থেকে লোকজন এসে গেল, তাই ভাবনা আর বাড়ল না। কর্তারা সব ছুটলেন তাদের দিকে। দীপ্র আর চোখে দেখল কুহুকে কেমন নেতিয়ে পড়া ফুল লাগছে। দীপ্র মনে মনে ভাবল, তবু ফুল তো সুন্দর সব সময়, নেতিয়ে পড়লেও ফুল সুন্দর। কুহুকেও তেমনই সুন্দর লাগছে। কণা শোন। কণা ছিল ভীষণ আমোদে। সারাদিন মন খারাপ থাকলেও এখন সে বাচ্চাদের নিয়ে হৈ হৈ করছিল। বোনের কথায় ছুটে এলো। হ্যাঁ আপু বল। মা কোথায় ঘরে। রে? ঘরে কেন আসবে না? কণার মনটা বিষণ্ণ দেখালো। কুহু তখনই ছুটল মায়ের ঘরে। সেখানে মা বাবার ছবি নিয়ে বসে আছেন। তার মন খারাপ, সেই সাথে চোখে জল। মা। চট করেই চোখ দুটো মুছলেন ববিতা। আজ তার হোটেলের ছুটি, বাড়িতেও কাজ নেই, তাই ঘরে বসেছিলেন একাকীভাবে। ববিতা মায়ের পাশে বসতেই তিনি হাসার চেষ্টা করলেন। আসলেই আসতেন না ববিতা, তার ভালো লাগছে না। ববিতা মনে মনে ভাবলেন, ভালো লাগবেই বা কেমন করে? শেষবার এই বাড়িতে বিশাল আয়োজন করে যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে এই সব মানুষের সাথে তার স্বামীও ছিল। আজ সে নেই। তার না থাকাটা ববিতাকে রোজ একটু একটু করে যন্ত্রণা দেয়। কুহুর ভেতরটা মায়ের মন খারাপ বুঝতে পারে। ওর দু চোখে জল নামে। ও হালকাভাবে মায়ের বাহুতে মাথা এলায়। আমারও যেতে ইচ্ছে করছে না মা। আমরা না গেলে খুব কি ক্ষতি হয়ে যাবে বলো? হবে না তো। আমরা না গেলে চাচা চাচি হয়তো খোঁজও করবেন না। আমরা না যাই মা। ববিতার দুটো চোখ এবার ফোয়ারা নামালো। তিনি মেয়ের গাল ছুঁয়ে বললেন, ঠিক আছে, আমরা না যাই, এখানেই থাকি তোর বাবার সাথে। রাগীব অনেকক্ষণ ধরেই রাত্রিকে খুঁজছিল, অথচ মেয়েটিকে দেখাই যাচ্ছে না। কয়েকবার কল করেও পাওয়া যায় না। রাগীব মনে মনে ভাবল, এই মেয়েটি ফোনের প্রতি এত অবহেলা, কখনোই তাকে কল করে পাওয়া যায় না। বিষয়টি রাগীবকে প্রায় হতাশ করে। তবে মানিয়ে নিয়েছে ও। কিন্তু এখন কি উপায়? মেয়েটিকে দেখতে ইচ্ছে করছে, অথচ তার টিকিটিও দেখা যাচ্ছে না। লাজলজ্জা ভুলে বড়দের বলবে কি না সেটা ভাবতে ভাবতেই চোখে পড়ল কণাকে। ও বাচ্চাদের মাঝে হাঁ হি হি হাঁ করছে। রাগীব মনে মনে ভাবল, মেয়েটি আসলেই যে বাচ্চা তা খুব ভালোভাবে খেয়াল না করলে বোঝা যায় না। রাগীব ওদের পেছনে এসে দাঁড়িয়েছে। কণা তখন কুঞ্জকে চেপে ধরে বসে আছে। বেচারার পেট নিয়ে মজা উড়াচ্ছে, আর কুঞ্জ মুখটা আলু করে রেখেছে। এবার কুঞ্জর ভালি রাগ হলো। ও ভেঙচি কেটে বলল, কণাপু, তোমার বিয়ে হবে না। এই কথায় কণা বড় বড় চোখ করে চাইল। কুঞ্জ আবারও বলল, যদিও হয় তবে তোমার বরের পেট হবে ইয়া বড়, আমার থেকেও বেশি।
এটা কেমন হলো? আমার বরের পেট এত বড় হবে বলে অভিশাপ দিচ্ছিস? তুই তো ভারী দুষ্টু। তুমিও দুষ্টু। বলে আবারও ভেঙচি কাটল কুঞ্জ। ভেঙ্গালো কণাও। ওদের মাঝে আবারও হাঁ হি হা চলতে লাগল। এবার হালকাভাবে কাঁসার মতন ভঙ্গি করল। কণা বিরক্তি নিয়ে পেছনে চাইতেই মানুষটাকে দেখে কেমন একটা ভড়কে গেল। বুকে থুথু দিতেই রাগীব দাঁত বের করে হাসল। আজব মানুষ তো ভাই। বলা নেই গাওয়া নেই, এইভাবে কাশার কি মানে? পেছনে দাঁড়ানোর কি মানে? পরের বার বলে কাশবো, ঠিক আছে? আপাতত একটা কাজ করে দাও। পারবো না। রাগীব জানতো এমে এই কথাই বলবে, তাই হেসে ওর পাশে বসল। কণা ছিটকে গেল অদূরে। কুঞ্জু ভাইয়া, কেমন আছো তুমি? আমি তো সব সময় ভালো থাকি ভাইয়া। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি ভাইয়া। বলে কুঞ্জর চুলগুলো নাড়িয়ে দিল রাগীব। কণার বিরক্ত লাগছে। কণা মনে মনে ভাবল, এই লোকটা আসেই তাকে জ্বালাতে। ওর নিজের ওপর রাগ হচ্ছে। কোন বোধে যে এই লোকটার সাথে মজা নিতে গিয়েছিল। কণা, শোনো কথাটা। শুনতে পারবো না। বুঝেছি তুমি শুনছো। ভেঙছিল কণা। রাগীব হেসে বলল, রাত্রিকে ডেকে দাও। আমাকে কি পেয়েছেন বলেন তো? শালিকা পেয়েছি। কিউট শালিকা, যে আমাকে জান ডেকেছিল। আর এবার কণার কেমন একটা লাগলো। ও চটপট সোফা থেকে উঠে দাঁড়ালো। মিনমিন সুরে বলল, যাচ্ছি। ওর যাওয়ার পানে তাকিয়ে রাগীব হাসল। রাগীব মনে মনে ভাবল, মেয়েটাকে দিয়ে ভালোই কাজ করিয়ে নেওয়া যাচ্ছে। কুহু অনেকক্ষণ হলো উপরে গিয়েছে, এখনও আসেনি। এটা খেয়াল করেছে দীপ্র। ও কুহুকে ডাকার জন্য ওপরে যেতে নিচ্ছিল, তখনই অদূর থেকে ছুটে এসে হাতখানা চেপে ধরল আয়ানা। দীপ্র চোখ দুটো বন্ধ করে মুড সামলালো। কোথায় যাচ্ছ? এখনই তো কেক কাটবো। আসো আসো। কুহু নেই, ওকে আনতে যাচ্ছি। ওকে অন্য কেউ আনবে, তুমি আসো তো। বলে হাতখানা ধরে জোর প্রয়োগ করতেই এক ঝটকায় হাতখানা সরিয়ে নিল দীপ্র। আয়ানা বোধহয় আহতই হল, তবে নিজেকে সামলে নিল মুহূর্তেই। আমি কুহুকে ডেকে আনছি। দীপ্র নিজেও সামান্য বিব্রত হয়েছে। দীপ্র মনে মনে ভাবল, আয়ানা ছোট বোন হয় কিনা, তার সাথে এহেন আচরণ করতে ইচ্ছে হয় না, তবে মাঝে মাঝে বোধ থাকে না। ও চলে যেতেই আয়ানা ঠোঁট কামড়ে ধরল। মনে মনে কুহুকে গালিগালাজ করতে করতে সামনের দিকে এগোলো। আয়ানা সব প্ল্যান করে রেখেছে। দীপ্র ওপর থেকে নামা মাত্রই ব্র্যান্ড রোম্যান্টিক একটা দান ধরবে, আর তখনই নাচ শুরু হবে। সেই সুযোগে দীপ্রকেও নিজের সাথে নাচাবেও, আর নাচের মাঝেই ভালোবাসার কথাটা প্রকাশ করবেও। আর দীপ্র ভাইকে মেনে নিতে হবে আয়ানার ভালোবাসা। আয়ানা মনে মনে ভাবল, কিন্তু যদি না মানে, তখন কি হবে? এমন একটা ভয়ে আয়ানার মাঝে সব সময় কাজ করে। তবে ও পজিটিভ থাকতে চায়, পজিটিভ রাখে মনকে। আয়ানা মনে মনে ভাবল, দীপ্র ভাই মানবে, তাকে মানতেই হবে। না মানার কোনো কারণই নেই। কুহুর প্রতি কেবল দয়া দেখানো হচ্ছে, শুধুই দয়া। এসব ভাবতে ভাবতে আয়ানার মনটা আবারও ফুরফুরে হলো। ওর প্ল্যান মতনই সব এগোচ্ছে, ভালো লাগছে। ও হাসি খুশিভাবে সব দেখে নিয়ে যেই না পেছন ঘুরল, তখনই আর্তনাদের মতন ডেকে উঠল কণা। চেঁচিয়ে ডাকতে থাকল ফুপিকে। সালমা বেয়াই বাড়ির লোকদের আপ্যায়ন করছিলেন। কণার ডাকে ফিরে চাইলেন। ছোট মেয়েটার ভেতরে ভয় ভীষণ আর্তনাদ। ও ভয়ের মধ্যে কোনো কিছু না ভেবেই এক গাদা লোকের মাঝে বলে উঠল, ফুপি, রাত্রির পুতো পালিয়েছে। দেওয়ানবাড়িতে মাত্রই ঝড় বয়ে গেল। রাগীবের বাড়ির লোকজন যাতা শুনিয়ে গিয়েছে। এতটা অপমান বোধহয় এর আগে কারো থেকে পায়নি দেওয়ানরা। কারো সাহস হয়নি, কিন্তু আজ হয়ে গেল। এর নেপথ্যে রাত্রি মূল হলেও একটা বিশাল ঝড় এসে পড়ল কণার ওপর। আর এটা শুরু করলেন আবিদা। তিনি কণাকে দোষ দেওয়ার পর একে একে বাকিরা কথা শুরু করলেন। কণা বুঝল তার কিছু ভুল হয়েছে। ও অতি আতঙ্কে সকলের মাঝেই কথাটা বলে দিয়েছে। ও এই প্রথম চুপ রইল, একটা কথাও বলল না বিপরীতে, বকা খেয়েও না। অথচ দস্যি মেয়ে এসে কাউকে এক চুল ছাড় দিয়ে রাজি নয়। কণার এই মুখশ্রী এই মিয়ে যাওয়া কুহুকে আঘাত করে চলেছে। তবে সান্ত্বনা দেওয়ার মতন এখন সময় সুযোগ যে নেই। কুহু মনে মনে ভাবল, ওর মাথাটা ভন ভন করছে। রাত্রিপু এটা কি করল এটা? এই শেষ সময়ে এসে কুহু আর ভাবতে পারল না। ও চাইল দীপ্রর দিকে। দীপ্র নির্বিকার, যেন এসব হওয়ারই ছিল। এরই মধ্যে বাড়ির সবাই পুলিশে যাওয়ার চিন্তা করে নিয়েছে। রাত্রি একটা চিরকুট দিয়েছে, বলেছে সে পালাচ্ছে,
কিন্তু কার সাথে সেটা বলেনি। দেওয়ানরা উত্তপ্ত মস্তিষ্ক নিয়ে এসব ভাবতে ভাবতে পুলিশে কল করতে যেতেই এই ঘটনায় প্রথমবার মুখ খুলল দীপ্র। ও বলল, রাত্রি যথেষ্ট অ্যাডাল্ট, ও নিশ্চয়ই নিজ ইচ্ছেতেই পালিয়েছে। তুমি কি বলতে চাচ্ছ দীপ্র? বললেন দবির। দীপ্র মুখের ভঙ্গি কঠোর রেখে বলল, এটাই যে রাত্রি পালিয়েছে, কিডন্যাপ হয়নি যে ওকে খোঁজার জন্য পুলিশ লাগবে। দবির যেন ছেলের চোখ মুখে কিছু একটা খুঁজে পেলেন। এগিয়ে এলেন ছেলের কাছে। দীপ্র নড়ল না, ওভাবেই দাঁড়িয়ে রইল। আমার সাথে আসো দীপ্র। বাবার সাথে চলে গেল দীপ্র। সালমা সোফায় বসে কেঁদে চলেছেন। তিনি ভাবতেও পারছেন না রাত্রি এমন একটা কাজ করেছে। এদিকে আবির পড়েছে আর এক ফ্যাসাদে। হেরার বাড়িতে কিভাবে যেন খবর পৌঁছে গেছে। হেরার পরিবার এমনিতেই এসব বিষয়ে খুব কঠোর। শুধুমাত্র দেওয়ানদের জৌলুসের কারণেই সম্পর্কটি মেনে নিয়েছেন। কিন্তু সেই জৌলুসে যদি কালি পড়ে, তখন তো ঘটনা ভিন্ন ঘটবে। আবিরের মাথা কাজ করে না। ও হেরাকে শান্ত হতে বলে ফিরল বসার ঘরে। উফ, রাত্রি রাত্রি রাত্রি, ও কি করলো এটা? সবথেকে বেশি ক্ষতি তো হয়েছে আয়ানার। ওর স্পেশাল দিনটা পুরো ঘেঁটে গেল। ও রাগে ক্ষোভে চিৎকার করে উঠল এবার। সব ঝামেলা আমার বেলাতেই হয়, এই জন্যই এই বাড়ি আমার ভালো লাগে না, একদমই না। চেপে রাখা রাগ ক্ষোভ প্রকাশের পর সকলে কেমন চোখে যেন ওর দিকে তাকালো। এতদিন আয়ানা যে রূপ ধরে রেখেছিল, তার বিপরীত রূপটা হজম হল না কারোর। তবে কেউ কিছু বলল না, কিছু বলার নেইও আসলে। পরিস্থিতি যে ঘোলাটে, আয়ানার তখনও খেয়াল নেই। ও আরও কিছু বলতে নিতেই আবিদা এসে আটকালেন। ফিসফিস করে বললেন, কি হয়েছে আয়ানা? তুমি ভুলে যাচ্ছ এখানে সবাই আছে? আমার সবটা শেষ করে দিল, সবটা শেষ। এই বাড়ির কাউকে সহ্য হচ্ছে না আমার। এখন চুপ থাকো, তোমার চাচা আর দীপ্র আসছে। দীপ্র আর দবির বসার ঘরে উপস্থিত হলেন। ওনাদের মাঝে কি কথা হয়েছে কেউ জানে না। দবিরের চোখ মুখ গম্ভীর। এখন সবাই মাথা ঠান্ডা করো, চারপাশে যা ছড়ানোর ছড়িয়ে গিয়েছে, আর বাড়িও না। বললেন দবির। তার কথায় সবাই একটু বোধ ফিরে পেল, তবে আহামরি পরিবর্তন দেখা গেল না। সেটাই, সবাই চুপ থাকো তো। কনা, তুই যদি ওভাবে না বলতি তাহলে এটা হতো না। কোনো জ্ঞান নেই না? আবিদার কথার বিপরীতে দীপ্র বলল, ও ছোট, এত কিছু বুঝে করেছে। কোনো না কোনোভাবে ঘটনা তো ছড়াতোই, ওকে দোষ দিয়ে লাভ নেই চাচি। আবিদা থামলেন। এদিকে কণার চোখ থেকে দুবিন্দু পানি নেমে গেল। মাও তাকে বকা দিয়েছে। দীপ্র ওর মাথায় হাত বুলিয়ে কুহুকে ইশারা করল। কুহু এসে কণাকে ভেতরে নিয়ে গেল। বাড়িটা পুরো স্তিমিত হয়ে গেছে। কুহুর মনটা উদাস। কুহু মনে মনে ভাবল, রাত্রি পূজে কি এক কাজ করে বসল। এর জন্য অনেকটা ভোগান্তি যাবে। ওর ভালো লাগছে না, মাথা কাজ করছে না, উদাস লাগছে। আবার নিজের কথাও মনে পড়ে যাচ্ছে। সেও তো এর কাছাকাছি ঘটনা ঘটাতে যাচ্ছিল। গায়ে কাঁটা দিল যেন। ভাগ্যিস দীপ্রভাই সেদিন আটকে ছিল। মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করল কুহু। এই মানুষটার প্রতি কৃতজ্ঞতার পাল্লা এত ভারী হয়ে যাচ্ছে। কুহু জানে না কিভাবে ও শোধ দেবে কিংবা দিতে পারবে। ও এসবই ভাবছিল নিজের ঘরে বসে। দরজায় টোকা পড়ল। ও মাথা তুলে চাইল, দেখল দীপ্র ভাই এসেছে। রেডি হয়নি। এ কথায় ভারী অবাক হলো কুহু। এখন ভোর, বাড়িতে কেউ জেগে ওঠেনি। আবার বলা চলে কেউ তো ঘুমাতেও পারেনি। ওভাবেই সময় কেটে গিয়েছে। হাতে সময় খুব কম কুহু। রেডি হবো কেন? বের হব। কোথায়? গেলেই দেখতে পাবি। এখন কথা বাড়াস না, রেডি হয়নি। কুহু আর কথা বাড়ালো না। গতকালের পোশাকই শরীরে, তাই শুধু এলোমেলো চুলগুলো ঠিক করে নিয়েই বের হয়ে গেল। গাড়ি চলছে। ভোরের হাওয়া শরীরকে হিম করে চলেছে। মুখটা শুকিয়ে আছে একদম। দীপ্র শুধালো, চা খাবি? মনটা এত সময় চা চা না করলেও চায়ের কথা শুনে এখন চা চা করছে। কুহু মাথা নাড়ল। দীপ্র একটু এগিয়ে গাড়ি থামালো। টং দোকানে তখন চায়ের পানি বসেছে সবে। এখনো মানুষজন আসেনি। লোকটা দাঁত কেলিয়ে হাসল। প্রথম খদ্দের বলে কথা, যত্নটাই আলাদা। দীপ্র 2 কাপ চা দিতে বলে দোকানের সামনে রাখা বেঞ্চে বসল। কুহু তখন অন্য পাশ হয়ে দাঁড়িয়ে। আজ অক্টোবরের 3 তারিখ। এত সকালে অনেক দিন বের হওয়া হয়নি তার। এই পরিস্থিতিতেও আরাম লাগছে। পাশেই বিশাল ক্ষেতের পর ক্ষেত, ফসলে ভরাট। শিরশির বাতাসটা বাহুতে স্পর্শ করতেই কেঁপে ওঠে কুহু। পেছন ফিরে দেখে ওর ঠিক পেছনে 1 হাত দূরে দীপ্র দাঁড়িয়ে। কুহু মনে মনে ভাবল, হঠাৎ ঘুরে মানুষটার বৃহৎ বক্ষ দেখে সামান্য ভড়কেছে বটে। ও এবার চোখ তুলে চায়। দুজনের দৃষ্টি মিলে যায়। চা। ওয়ান টাইম কাপটা বাড়িয়ে দেয় দীপ্র। কুহু সেটা হাতে তুলে নেয়। নিঃশব্দে চুমুক বসায়। রাত্রিপুরে কোথায় আছেন সেটা জানেন আপনি? জানি। সেখানে যাচ্ছি আমরা। না। তবে দীপ্র জবাব দেয় না।
কুহুও আর কিছু শুধায় না, চায়ের কাপে আরও একবার চুমুক বসায়। আবারও শীতল হাওয়া এসে শরীর স্পর্শ করে যায়, কম্পন ধরায় শরীরে, যেন বলে যায় শীতের আগমনের কথা। ওরা চা খাওয়া শেষে পুনরায় গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে থাকে গন্তব্যহীনভাবে। খানিক বাদে দীপ্র ডাকে। কুহু, দীপ্রর নাম ধরে ডাকাটা বরাবরই আদুরে, এত আবেগ মিশে থাকে তাতে। কুহু দৃষ্টি ফেরায়। দীপ্র না তাকিয়েই বলে, আমাকে ঘৃণা করিস? হঠাৎ এহেন প্রশ্নে কুহু জবাব হারায়। কুহু মনে মনে ভাবল, ঘৃণার কথা কেন আসছে এখন? ও বুঝতে পারে না, চেয়ে থাকে বিস্মিত। দীপ্র মৃদু হাসে। ঘৃণা তো করতি একটা সময়, তাই না? একটা অস্বস্তি গলায় এসে আটকায়। কুহু হাত কচলাতে কচলাতে বলে, করতাম না, আমি আসলে ভুল ছিলাম, কিন্তু কখনো আপনাদের কারো খারাপ চাইনি। আমার মনে হয়েছিল চাচারা স্বার্থপর, স্বার্থের টানে এসেছে হয়তো কোনো। কুহু আটকে যায়। ওর অর্ধেক কথাটা পুরো করে দীপ্র বলে, হয়তো কোনো স্বার্থের টানেই আমাদের বিয়ে হতে যাচ্ছিল, তাই ভেবেছিস? কুহু বড় করে নিঃশ্বাস নেয়। কুহু মনে মনে ভাবল, হ্যাঁ তাই ভেবেছিল ও। ওর ভেতরটা কেমন করে ওঠে। দীপ্র পুনরায় বলে, তুই ঠিক ছিলি কুহু, একদম ঠিক ছিলি। এই কথার মানে বোঝে না কুহু। অবাক করা নয়নে তাকাতেই জোরালোভাবে ব্রেক কষে দীপ্র। কুহু ঝুঁকে যেতে নিতেই নিজ হাতের সাহায্যে আটকে নেয় দীপ্র। তারপর ওর দিকে অনেকটা ঝুঁকে গিয়ে বলে, স্বার্থ ছিল কুহু, স্বার্থ ছিল ভালোবাসার। তোকে ভালোবাসি, কিভাবে কখন ভালোবেসেছি তা টের পাইনি, কিন্তু তোকে হারানোর ভয় সব সময় পেয়েছি, ছোট থেকেই পেয়েছি। সেই জন্য এতটা আদরে রাখতাম তোকে, সবার থেকে বেশি আদরে। ভালোবাসা তো নিয়মহীন গন্তব্য, কোনো নিয়ম করে কি ভালোবাসা যায় বল? বসার ঘরে নীরবতা। বাচ্চা থেকে বুড়ো সবাই উপস্থিত। তাদের মাঝে দাঁড়িয়ে আছে দীপ্র আর কুহু। মাত্রই ফিরেছে তারা। আয়ানার ঘুম ভেঙেছে দেরিতে। গতকাল সবটা মাটি হওয়াতে ঘুম হচ্ছিল না, ভোরের দিকে ঘুমিয়েছে, সেই জন্যই লেট হলো। ও চোখ মুখে হাত বুলাতে বুলাতে নামছিল। সহসাই ওর চোখ গেল বসার ঘরে। সবাই এভাবে জড়ো হয়ে আছে কেন? এই প্রশ্নটি মাথায় আসতে না আসতে দীপ্রর কণ্ঠটা বেজে উঠল। ও বলল, সরি, তোমাদের চিন্তায় রেখেছিলাম, ইচ্ছে করেই কল রিসিভ করিনি। ইচ্ছে করে করনি মানে? শুধালেন আবিদা। তার মাথা তপ্ত। কুহুকে নিয়ে দীপ্র বেরিয়েছিল, এটা ভাবতেই তো মনটা বিষিয়ে যাচ্ছে। তার কথার বিপরীতে দীপ্রর সহজ জবাব, গুরুত্বপূর্ণ কাজ ছিল চাচি, কল রিসিভ করার থেকেও ওটা বেশি প্রয়োজন ছিল। এবার মুখ খুললেন আনোয়ার। তিনিও মনে মনে বেশ একটা আশঙ্কায় আছেন, রিস্ক নিতে চাচ্ছেন না আর। তিনি বললেন, যাকগে, এসব কথা বাদ, আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম ভাইজান। তিনি চাইলেন ভাইয়ের দিকে। দবির ছেলের মতিগতি বুঝে উঠতে পারছেন না, ছেলেকে তার বিশ্বাস হচ্ছে না। দবির মনে মনে ভাবলেন, ও ঠান্ডা মাথায় যা তা করে ফেলে, যেমনটা ঘটেছে রাত্রিকে নিয়ে। আনোয়ার ভাইয়ের দিকে এগোলেন, বসলেন পাশে। ভাইজান, রাত্রি তো যা করার করেই ফেললো, ওর কথা বাদ। এখন আমার মনে হয় একটু শান্তি প্রয়োজন। আবিরের বিয়েটারও যে কি হবে তা বোঝা যাচ্ছে না। আমরা দীপ্রর বিয়ে নিয়ে ভাবতে পারি না। দবির কিছু বলার পূর্বেই দীপ্র বলল, চাচ্চুর সাথে আমি একমত। ওর কথায় বসার ঘরের সবার চোখ এদিকে নেমে এলো। আয়ানা তখন ঘটনা একটু একটু করে বোঝার চেষ্টায় আছে। আয়ানা মনে মনে ভাবল, বাবার এই কথাতে তার মনের ভেতর প্রজাপতি উঠতে লাগল। এতদিনে তার বাবা একটা কাজের মতন কাজ করতে চলেছে। ও খুশি মনে এগিয়ে এলো। দীপ্রর পাশে কুহু দাঁড়িয়ে, মাথাটা নামিয়ে রাখা। কুহু মনে মনে ভাবল, মেজাজ খারাপ হচ্ছে, তবে ও খারাপ হওয়া মেজাজকে শান্ত করল। আর একটু সময়, তারপরই দীপ্র তার জন্য বরাদ্দ হবে। দবির এখনও কোনো জবাব দেননি। আনোয়ার দীপ্রর থেকে এমন কথা শুনে খুশি হলেন বটে। উঠে এলেন, দীপ্রর বাহুতে হাত রেখে বললেন, বাহ, আমি খুশি হলাম এই জবাবে। তবে বিয়ে নিয়ে। আনোয়ারকে মাঝপথেই থামালো দীপ্র, বলল, চাচু, তোমাদের কষ্ট আমি একটু কমিয়ে দিয়েছি। আনোয়ারের মুখে তখনও হাসি। তিনি ওভাবেই হাত রেখে শুধালেন, কষ্ট কমালে কিভাবে? বিয়ে করে। পুরো বসার ঘরে একটা বুম পড়ল যেন। সকলের চোখ হলো বড় বড়, কেউ কোনো কথা বলতে পারল না। দবির নড়ে চড়ে উঠলেন। দীপ্র পুনরায় বলল, বিয়ে করেছি কুহুকে, সরি তোমাদের জানাতে পারিনি। সরি? সামান্য সরি? দীপ্র এটুকু বলে ফেলল এত সহজে? এদিকে কুহুর হাত পা শীতল হওয়ার জোগাড়।
ও নড়তেও পারছে না, চুপ করে আছে। কুহু মনে মনে ভাবল, ভয় হচ্ছে, কি ঘটে গেছে ভাবতেই তো মস্তিষ্ক জ্যাম লাগছে। আর এদিকে দীপ্রভাই এত শান্ত, কিভাবে? কুহুর মাথায় আসে না। ও ওভাবেই থাকে, সকলের নজর বাঁচিয়ে মাথা নত করে। সহসাই একটা শীষ বেজে উঠল, সবার নজর পড়ল সেদিকে। জেসমিন তুমুল উল্লাস নিয়ে বলে উঠল, ভাইজান একেবারে সেই একখান কাম করছেন, শীত আইতে না আইতেই। পাশেই ছিল আয়ানা। ওর কথা শেষ করার পূর্বেই ধমকে উঠল। এতে করে জেসমিন দমে গেল। সকলের চোখ এদিকেই। ধমক খেয়ে জেসমিন দাঁত কেলিয়ে গ্যাসে বলল, তবা তবা, আমি কিন্তু ওরই বুঝাইনি, মানে আমি তো। আবিদা মেয়ের দিকে তাকালেন। আয়ানাকে অন্যরকম লাগছে। তিনি বুঝলেন জেসমিনকে সরানো প্রয়োজন, না হলে যখন তখন আক্রমণের শিকার হবে। তিনি তৎক্ষণাৎ বললেন, জেসমিন তুই যা। কিন্তু খালাম্মা। তুই যা জেসমিন। জেসমিন আর দাঁড়াল না, চলে গেল বড় বড় কদমে। ও আর একটু অপেক্ষা করলে আয়ানা নিশ্চিত চারটা বসাতো। আবিদা স্বামীর পানে তাকালেন, কোনো কিছুই বুঝলেন না। ও ভাবেই চেয়ে রইলেন। এবার মুখ খোলার প্রয়োজন বোধ করলেন দবির। বসা থেকে উঠে দাঁড়ালেন। কুহু, তুই তোর ঘরে যা। কুহু বিনা বাক্যে চলে যেতে নিচ্ছিল। কুহু মনে মনে ভাবল, এটাই যে তার জন্য মঙ্গল। হাত পা যে শীতল হয়ে আছে। ও দোতলার দিকে যাবে, তখনই আটকালো দীপ্র। বলল, তোর ঘর মানে আমার ঘরে যেতে বলেছি, বুঝেছিস? কুহু দাঁড়িয়ে রইল হাবুলের মতন, মুখ থেকে কোনো রাগ কাটল না। দীপ্র বাবার দিকে চেয়ে বলল, একটু অপেক্ষা করো বাবা, ওকে আমি পৌঁছে দিয়ে আসছি। দবির কথা বলতে পারলেন না, চোখ মুখ কঠোর করেই লাগলেন। দবির মনে মনে ভাবলেন, দীপ্র এমন আচরণ করছে যেন কুহু বাচ্চা। তিনি লম্বা করে শ্বাস নিলেন। সকলকে পিছে ফেলে কুহুর পাশাপাশি এলো দীপ্র। বলল, আয়, তোর ঘরে সব কিছু আমার ঘরে শিফট করে নিব। আমাদের ঘর? কুহুর হৃদয়ে একটা ঝড় বয়ে গেল। কুহু মনে মনে ভাবল, দীপ্রভাই কত সহজেই তার ঘরকে ওর ঘর হিসেবেও ভাগ করে নিল। এই প্রথম কুহু বোধহয় ভরসা পেল। দম নিল বড় করে। দীপ্র আবারও ডাকল, আয়। কুহু পথ হাগাতে পারল না। দীপ্র ওর হাতখানা নিজের হাতের মুঠোয় নিল, নড়ে চড়ে উঠল কুহু। এবার পথ চলতে পারল। যেন এই ভরসাটাই দরকার ছিল, যা দীপ্রভাই পূরণ করে দিল। ও দীপ্রর পিছু পিছু এগোচ্ছে, আর সকলের চোখ এদিকেই বিস্ময় নয়ন জুড়ে। এদিকে জেসমিনের মনটা খুশি খুশি। জেসমিন মনে মনে ভাবল, এই রকম করে বিয়ে সে সিনেমাতে দেখেছে, বাস্তবে দেখার সৌভাগ্য হবে তা কখনো ভাবনাতেও আসেনি। ভারী আনন্দ লাগছে তার। ও বড় করে নিঃশ্বাস নেয় আড়ালে থেকে, বুকে হাত দিয়ে বিড়বিড় করে বলতে লাগল, এই না অয়েল বেড়া মানুষ শীত আইতে না আইতেই কামড়া কইরা লেছে, তাও কি না নিজের চাচাতো বোনেরে। তার মানে রোমান্সটাও। ওর বিড়বিড় শেষ হল না, তার পূর্বেই ডেকে উঠল আয়ানা। ডাক পেয়ে ছুটল জেসমিন। ও যাওয়া মাত্রই ঠাস করে চাট পড়ল গালে। জেসমিন গালে হাত দিয়ে বলে উঠল, এইটা কি হইল আফা? কুহু আফারে বিয়া করলো দীপ্র ভাইজান, আর সর খাইলাম আমি। রাগে গজগজ করছে আয়ানা। ও কটমট করে বলল, তোকে মা এখানে কেন এনেছে জেসমিন? তুই আমার লোক নাকি ওদের? আর আমার দুই চোখের সামনে আসবি না জেসমিন, দূর হ বলছি। জেসমিন বুঝল আয়ানার মাথায় সমস্যা। এর আগেও মনে হতো, কিন্তু আজও একেবারে নিশ্চিত হয়ে গেল। জেসমিন মনে মনে ভাবল, না হলে দীপ্র কুহুর বিয়েতে সে কেন চর খেল। ও আর দাঁড়াল না, দ্বিতীয় চর খাওয়ার ইচ্ছে নেই, তাই চলে গেল স্থানটি থেকে। হোটেলে ঝামেলা হয়েছিল, সেই জন্য ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলেন ববিতা। কুহু কিংবা কণা কারোর সাথেই কথা বলে যেতে পারেননি। ববিতা মনে মনে ভাবলেন, ভেবেছিলেন মেয়ে দুটো ঘুমাচ্ছে, তাই বিরক্ত না করাই ভালো। সকাল হতেই নাশতার টেবিলে হলো বিপত্তি। কুহু আর দীপ্রকে পাওয়া যাচ্ছিল না। একসাথে না পাওয়াতে সন্দেহ ছিল দুটিতে একসঙ্গে আছে, কিন্তু সমস্যা হলো কল করেও দুজনের কাউকেই পাওয়া যাচ্ছিল না। সবাই মোটামুটি চিন্তাতেই ছিলেন। না বলে কয়ে বাড়ির দুই ছেলে মেয়ে হাওয়া, তার ওপর গতকাল থেকে কম ঝামেলা তো চলছে না, একটা অস্থিরতা চলছিল। সবাই চিন্তায় বসেছিল বসার ঘরে। অমন সময় বাড়িতে উপস্থিত হলো দুজনে। সকাল থেকে এখন অবধি ঘটে যাওয়া সব ঘটনাই ববিতার নিকট অজানা। তিনি কাজ করছিলেন, মাত্রই ঝামেলাটা মিটিয়ে বসেছেন, সাগর ছুটে আসছে।
ওকে দেখেই ববিতা চেঁচালেন। আস্তে আয়, এভাবে ছোটাছুটি করছিস কেন? তোকে নিয়ে তো সমস্যার শেষ নাই সাগর। কোনো কাজই ঠিক মতো করিস না, আমি না এলে তো বিশাল ঝামেলা করে ফেলছিলি। সাগর এসে হাঁপাতে লাগলো। হাঁপানো শেষ হতেই বলল, কাকি, কাম তো একখান হইছে। সাগরের প্রতি এমনিতেই বিরক্ত ববিতা। কোনো কাজের ঠিক নেই, সব কাজেই ঝামেলা থাকে। তিনি ওর কথা সেভাবে কানে নিলেন না। নারকেলগুলো সব ঠিকঠাক আছে কিনা তা দেখতে লাগলেন। ববিতা মনে মনে ভাবলেন, শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। এই সময় পিঠার ব্যবসা লাভজনক, তাই নারকেল আনিয়েছেন বস্তা ভরাট করে। ও কাকি, কথাটা শুইনেন। বল, শুনছি আমি। দীপ্র ভাইজান তো বিয়া করছে। এ কথায় ববিতা থামলেন, বিরক্তি নিয়ে বললেন, সকালে ঝামেলা করছিস, এখন রোদ মাথার উপর উঠতে না উঠতেই মাথার পোকা আবার নাড়া দিয়ে উঠছে। তোর কি আর কোনো কাজ নেই সাগর? কাকি, কথাটা বিশ্বাস করতেছেন না। আচ্ছা, করলাম বিশ্বাস। তা কাকে বিয়ে করলো দীপ্র? আবার কারে? কুহুয়া পারে। ববিতার হাত থেমে গেল, তিনি থমকে গেলেন। সাগর হতাশ হয়ে বলল, বিশ্বাস করলেন না? আমি মাত্রই খবর পাইছি, জেসমিন আছে না, আপনাকে বাসায় থাকে এখন। হয়তো আমার গার্লফ্রেন্ড হয়। বেচারি দুঃখ কইরা বলতেছিল বিয়া করলো দীপ্র ভাই আর কুহু আপা, অথচ আয়ানা আপার হাতে চর খাইলয়। কন তো, এটা কোনো কাম হইল?